প্রাইম টাইম 18 আজ সারা দিনের সবথেকে গুরুত্বপূর্ণ খবরের দিকে আমরা নজর রাখবো। লকডাউনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে রাজ্যের পক্ষ থেকে এবং এই লকডাউন ঘোষণা হওয়ার পরে বিভিন্ন প্রান্তে মানুষের নানা রকম তৎপরতা, কারোর বাড়ি ফেরার তৎপরতা, হয়তো জেলের অন্য প্রান্তে তিনি থাকেন, কাজের জন্য তাকে কলকাতা আসতে হয়, কারণ আবার জিনিসপত্র কেনার একটা তৎপরতা দেখা দিচ্ছে। আমাদের সঙ্গে চারজন প্রতিনিধি এই মুহূর্তে রয়েছেন প্রচেতা হাতিবাগান থেকে, সুশোভন আমার সঙ্গে রয়েছেন, লেক মার্কেট গড়িয়াহাটের বাজার থেকে ভেঙ্কটেশ্বর রয়েছে, ধর্মতলা থেকে, অন্যদিকে দেবাশিস রয়েছে হাওড়ার বাস ডিপো থেকে। অবশ্যই প্রথমে দেবাশিস, তোমার কাছে জানতে চাইবো, খুব কম সময় তারা পেলেন যারা অন্যদিকে থাকেন, রাজ্যের অন্য প্রান্তে থাকেন, হয়তো কাজের জন্য হাওড়া বা কলকাতায় তাদেরকে আসতে হয়, তাদের মধ্যে এই মুহূর্তে কি তৎপরতা দেখছো? কারণ বাসও তো বন্ধ থাকছে। অবশ্যই এই লকডাউন অর্থাৎ কার্যত লকডাউনের ঘোষণার পর থেকেই সাধারণ মানুষ, মূলত যারা কলকাতার বাইরের দিকে অর্থাৎ শহরতলি গ্রামের দিকে থাকে, তারা কলকাতায় যারা কাজ করতে আসেন তাদের বাড়ি ফেরার একটা তাগিদে রয়েছেই। এবং সেই তাগিদের এই মুহূর্তে ছবিটা আমি তোমাকে দেখাতে পারবো। প্রত্যেকটি বাসগুলির কি অবস্থা দেখো, সেই জায়গায় বাসগুলিতে ভিড় যেরকম করে রয়েছে, সেখানে সোশ্যাল ডিস্টেন্স মেনটেনিং অবশ্যই এই মুহূর্তে সম্ভব না, তার কারণ হাজার হাজার মানুষকে বাড়ি ফিরতে হবে। তবে সবচেয়ে বড় অভিযোগ উঠছিল যে এই হাওড়ার যে দূরপাল্লার বাস স্ট্যান্ডগুলি রয়েছে, সেই বাস স্ট্যান্ডগুলি থেকে যখন বাস ছাড়ছিল সেখানে 100 টাকার ভাড়া 300 টাকা থেকে 400 টাকা নেওয়া হচ্ছিল। এই খবর যখন মানুষজন এখানে বিক্ষোভ দেখাতে শুরু করে, তারপরেই সেখানে গোলাবাড়ি থানার পুলিশ ইতিমধ্যেই সেখানে আছে এবং গোলাবাড়ি পুলিশ ইতিমধ্যেই 3 জন বাস চালক ড্রাইভারকে বা একজন কন্ডাক্টর রয়েছে, বাস মালিক রয়েছে, তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে শুধুমাত্র বেশি ভাড়া নেওয়ার জন্য। এই মুহূর্তে গোলাবাড়ি থানার বিশাল পুলিশ বাহিনী বাস স্ট্যান্ডে রয়েছে, তারা এই পরিস্থিতি নিয়ন্ত্রণে করছিল। তবে এই মুহূর্তে যে এই পুলিশি হানার পর অবশ্যই সেখানে ভাড়া, অবশ্যই যে ভাড়া ছিল সেটি নেওয়া হয়েছে। তবে এখনো পর্যন্ত অভিযোগ উঠছিল বারবার করে বিভিন্নভাবে বেশি ভাড়া নেওয়ার জন্য। এবং এই যে মানুষের ভিড়, একদম দেবাশিস, বোঝাই যাচ্ছে যে যেখানে লকডাউন ঘোষণা হওয়ার পর রাজ্যের বিভিন্ন প্রান্তে মানুষ একটা ফেরার জন্য চেষ্টা করছে, সেই সময় হাওড়ার যে ছবি আমরা দেখাচ্ছি সেখানেও কোথাও একটা কালোবাজারির অভিযোগ উঠছে। ঘটনাস্থলে পুলিশ পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ধর্মতলার ছবিও আমরা দেখছি, সেখানেও সেই একই পরিস্থিতি। রাজ্যের অন্তর্বর্তী, রাজ্যের মধ্যেকার লোকাল ট্রেন, মেট্রো রেলওয়ে এবং রাজ্যের মধ্যেকার বাস সার্ভিস এবং লঞ্চ, ফেরি সার্ভিস প্রভৃতি বন্ধ থাকবে সবার জন্য, শুধু এমার্জেন্সি এসেনশিয়াল সার্ভিসের লোকেদের জন্য ছাড়া। অত্যাবশ্যক বা বিমুক্ত পণ্য ও পরিষেবা বাদে হসপিটাল, নার্সিংহোম, ডায়াগনস্টিক সেন্টার, ক্লিনিক, এয়ারপোর্ট, টার্মিনাল পয়েন্ট, মিডিয়া হাউসে যোগাযোগের কারণ ব্যতিরেকে অন্যান্য সকল ব্যক্তিগত গাড়ি, ট্যাক্সি, অটোরিকশা ইত্যাদির চলাচল বন্ধ থাকবে। রাজ্যের মধ্যে ট্রাকস এবং গুড ক্যারিয়ার্সের সকল চলাচল বন্ধ থাকবে, যদি না সেগুলি হয় মেডিকেল সাপ্লাইজ, অক্সিজেন, দুধ, ডিম, মাংস, মাছ প্রভৃতি যে সকল খাদ্যদ্রব্য বা পেট্রোল, ডিজেল, এলপিজির সঙ্গে সম্পৃক্ত। একদম আমরা শুনলাম মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়, তিনি ঠিক কি ঘোষণা করেছেন। আমি বলছিলাম যে মানুষের মধ্যেও তৎপরতা, কেউ আগামীকালের সবজিটা কিনে নিচ্ছে, কারণ এবার তো শুধুমাত্র সকালের বাজার বা প্রয়োজনীয় জিনিসপত্র কিনে নিচ্ছেন, সেই তৎপরতাটা দেখা যাচ্ছে। হাতিবাগান থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি প্রচেতা, তুমি এমন একটা জায়গায় রয়েছো যেখানে অবশ্যই সবজির বাজার, মাছের বাজার, মাংসের বাজার তো অবশ্যই রয়েছে, ফুটপাতের ব্যবসায়ীরাও কিন্তু সেখানে ব্যবসা করেন। আগের লকডাউনের পর তারা কোথাও অক্সিজেন পেতে শুরু করেছিলেন, হঠাৎ করে আবার লকডাউনের ঘোষণা, তারা কি বলছেন? একেবারেই দেখো, এই মুহূর্তে শর্মিষ্ঠা আমি তোমাকে দুটো জায়গা দেখাবো। প্রথমে আমি তোমাকে একবার সবজি বাজারটা ঘুরিয়ে নিই। সবজি বাজারের অবস্থা তুমি দেখতে পাচ্ছ। আমি এই মুহূর্তে রয়েছি একজন ডিম বিক্রেতার কাছে, যার কাছে মানুষ কিন্তু ভিড় করছেন। এবং ডিম এমন একটা পণ্য যেটা তুমি 2 সপ্তাহ রেখে দিতে পারবে। অর্থাৎ সবজি সবসময়তে বাড়িতে সবার পক্ষে দীর্ঘ সময়ের জন্য রাখা সম্ভব হয় না, কিন্তু ডিমটা রাখা সম্ভব হয়। আপনার কাছে এই মুহূর্তে মানুষজন কিভাবে আসছে? কালকে থেকে তো আর বিকেলে বাজার খুলতে পারবে না, খুলতে পারবো না।
সকাল 7টা থেকে 10টা পর্যন্ত হয়ে গেল তো। আজকে বিকেলে বিক্রিটা কিরকম? আজকে বিকেলে একটু বিক্রিটা বেশি আছে। মানুষ কি জোর করে নিচ্ছে মনে হচ্ছে? না, ডিম মোটামুটি লকডাউন টাউন থাকলে আগেরবারে লকডাউন দেখেছি ডিম লোকে একটু কিনে রাখে। ডিমটা একটু আয়ত্তের মধ্যে দাম থাকে, রেখে খাওয়া যায়। একেবারেই দেখতে পাচ্ছ তুমি সমস্যা, ডিমটা রাখা যায় আর এমনি বাজারেও কিন্তু মানুষের ভিড় রয়েছে। আচ্ছা। এবার তুমি বললে হাতিবাগান মানে হচ্ছে সব পেয়েছির দেশ। এখানে একেবারে শাড়ি থেকে শুরু করে জামা কাপড় থেকে শুরু করে জুতো থেকে শুরু করে সমস্ত কিছু পাওয়া যায়। তো সেইখানকার মানুষজন কি বলছেন আমরা একটুখানি জেনে নেবো। দাদা, কাল থেকে তো আবারও একবার কার্যত লকডাউন হচ্ছে, অনেক বেশি বিধিনিষেধ হচ্ছে এবং আপনারা বিকেলে যেভাবে আজকে দোকান খুলতে পেরেছেন কাল থেকে আর পারবেন না। তো সেক্ষেত্রে না। কি বলবেন? মানে আগের বারেও তো আপনারা এক ধরনের লকডাউন দেখেছিলেন, এবারেও কার্যত লকডাউন। আর কি হবে, বাড়িতে বসবো আর কি হবে, করার কিছু নেই। যেরকম কেসটা বাড়ছে উপায় নেই, লকডাউন ছাড়া উপায় নেই, এটাই একটা কাজ হবে। সেক্ষেত্রে আপনারা তো আগের বারেও দোকান খুলতে পারেননি, একটা একদম বোঝা যাচ্ছে প্রচেতা লকডাউন ঠিক কি কারণে সেটা হয়তো এই কিছুক্ষণ আগে যে ছবি ধরা পড়লো তাতেই পরিষ্কার হলো। মানুষকে সচেতন করা হচ্ছে কিন্তু মাস্ক পরছেন না, মানে ক্যামেরা দেখার পর এই ব্যবসায়ী মাস্ক পরলেন, যে কারণেই লকডাউন করতে হচ্ছে রাজ্য সরকারকে, যাতে মানুষ ঘরে থাকেন, সংক্রমণে কোথাও একটা লাগাম পরানো যায়। সুশোভন, তুমি যেখানে রয়েছো তোমারও সেই একই ছবি, যেখানে গড়িয়াহাট ফুটপাতের বাজার রয়েছে, ফুটপাতের ব্যবসায়ীরা রয়েছে, তার পাশাপাশি সবজি মাছ মাংস, সেখানে কি কোথাও একটা মানুষ আতঙ্কে কেনাকাটা করছে? কারণ বাজার মাছ মাংসের দোকান কিন্তু সকাল 7টা থেকে 10টা অবধি খোলা থাকছে, তবুও কি সেখানে একটা হিড়িক দেখা যাচ্ছে মানুষের? দেখো, সবজির বাজারে প্রচুর মানুষ আজকে বিকাল থেকেই ভিড় করছেন এবং তারা প্রচুর জিনিস কিনে রাখছেন। মাংসের দোকানেও কিন্তু চিত্রটা ঠিক একই রকম। আপনিও তো মাংস কিনতে এসছেন, আজকে কি একটু বেশি করে মজুত করে রাখার জন্য? না, এমনি মাঝে মাঝেই তো কিনে আনি, মজুদ। লকডাউন মানে খোলা তো আছেই বাজার, না সেরকম কিছু না। যিনি বিক্রি করছেন তাকে জিজ্ঞাসা করব, আজকে বিকাল থেকে কি মানে আপনার যদি মাংসের দোকান, এখানে কি লোক বেশি দেখছেন? আজকে একটু বেশি আছে। সুশোভন, আমাকে একটুখানি যদি বাজারের ছবিটা পুরো দেখানো যায় ঘুরিয়ে। তার জন্য কালকে বিকেলে তো বন্ধ, সকাল দিয়ে খোলা, ওর জন্য আজকে একটু বেশি। দেখো, মূলত একেবারেই তোমাকে সেই বাজারের ছবিটা দেখাচ্ছি, যে এই যে সবজি বাজার, এই সবজি বাজারে দেখো মানুষের কিন্তু উপচে পড়া ভিড়। যারা মূলত এসছেন তারা কিন্তু বিকালবেলা এই রকম ভাবে একেবারে বাজার সেরকম ভাবে খুব একটা দেখা যায় না। আপনাকে জিজ্ঞাসা করব দাদা, দেখো মূলত যারা কাস্টমাররা এসছেন সেক্ষেত্রে প্রচুর লোকজন। দাদা, আপনাকে একটু জিজ্ঞাসা করবো, যে বিকাল থেকে কি একটু ভিড় দেখছেন? বিকালে কি একটু ভিড় দেখছেন? অর্থাৎ বোঝা যাচ্ছে যে সুশোভন, যারা এসেছেন তাদের মধ্যে একটা জিনিস কিনে নেওয়ার একটা তৎপরতা, তারা কথাও বলতে পারছে না। কোথাও মনে করা হচ্ছে হয়তো মানুষ আতঙ্কেই কেনাকাটি করছেন, কারণ সকাল 7টা থেকে 10টা অবধি বাজার খোলা থাকলেও আজ লকডাউন ঘোষণা হওয়ার পরে বিকেলেই মানুষ ভিড় করছেন সবজির বাজারে। আমরা সেই ছবি দেখতে পেলাম এবং আমাদের প্রতিনিধিরা বিভিন্ন জায়গায় ঘুরে দেখালেন। এবার আমি আমার অপর প্রতিনিধি ভেঙ্কটেশ্বর লাহিড়ির সঙ্গে কথা বলবো, অবশ্যই কথা বলবো, তবে আমরা গ্রাফিক্যাল প্রেজেন্টেশনের মাধ্যমে আপনাদেরকে দেখাচ্ছি কোন কোন পরিষেবা খোলা থাকবে, কোন কোন পরিষেবা বন্ধ থাকবে। ইতিমধ্যে মানুষকে অবগত করা হচ্ছে, মানুষকে সচেতন করা হচ্ছে কোন কোন পরিষেবা থাকছে, কোন কোন পরিষেবা থাকছে না। হ্যালো, যে সমস্ত শুধুমাত্র ওষুধের দোকান ছাড়া এবং মিষ্টির দোকান, শাড়ির দোকানের কিছু নির্দিষ্ট ছাড় রয়েছে, এগুলি ছাড়া সাধারণ দোকানগুলি অন্য সময় বন্ধ করে থাকা নির্দেশিত। আপনাদের প্রত্যেককে বলা হচ্ছে কালকের থেকে 30 তারিখ অবধি সকাল 7টা থেকে 10টা ছাড়া গড়িয়াহাট মার্কেটের দোকানগুলি বন্ধ থাকবে। সকাল 7টা থেকে 10টা ছাড়া 30 তারিখ অবধি এই মার্কেটের ভেতরের দোকান। সরকারের এই যে সিদ্ধান্ত, তা নিয়ে চিকিৎসকরা কি বলছেন একবার শুনে নেওয়া যাক। আমি এটাকে এই মুহূর্তে অত্যন্ত প্রয়োজনীয় একটা পদক্ষেপ বলে মনে করি এবং এটা সঠিক সময়ে নেওয়া হয়েছে বলেও আমি মনে করি। কারণ আমরা একটা ক্রিটিক্যাল জাংচারে দাঁড়িয়ে আছি, যেখান থেকে হয় আমরা মহারাষ্ট্রের দিকে যেতে পারি অথবা আমরা নিচের দিকে যেতে পারি। অপটিমাম টাইমে করা হয়েছে। আমি নিশ্চিত এই লকডাউন আমাদের উপকারিতাই দেবে। আমরা সবজি বাজার মাছের বাজারের ছবি দেখলাম। ধর্মতলা থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি ভেঙ্কটেশ্বর লাহিড়ি। ভেঙ্কটেশ্বর, আমি দেখতে পাচ্ছি তোমার পেছনে প্রচুর মানুষ ভিড় করেছেন, কেউ হেলমেট পরে রয়েছেন, মানে অনেকে ভিড় করেছেন। এই ভিড়টা মূলত কিসের? দেখো,
শর্মিষ্ঠা, জানো তুমি করোনার যখন প্রথম ঢেউ এ রাজ্যে আছড়ে পড়েছিল তখন রাজ্য সরকার সংক্রমণ ঠেকাতে লকডাউন করতে বাধ্য হয়েছিল। তারপর যে ছবি আমরা দেখেছিলাম যে মদের দোকানের সামনে লম্বা লাইন। আমি এখন রয়েছি ধর্মতলার একটি দোকানের সামনে, তুমি দেখতে পাচ্ছ যে একটি মদের দোকান, তার সামনে মানুষের লম্বা লাইন পড়েছে। এবং প্রথম দিকে যখন করোনার প্রথম ঢেউ যখন রাজ্য সরকার লকডাউন ঘোষণা করেছিল তখন আমরা দেখেছিলাম এই ছবি। যদিও তখন দেখেছিলাম পুলিশকে রীতিমতো হিমশিম খেতে হচ্ছে মদের লাইন সামাল দিতে, কিন্তু যেহেতু লকডাউনে বেশ কিছু কড়াকড়ি কথা ঘোষণা করা হয়েছে রাজ্য সরকারের পক্ষ থেকে, অর্থাৎ আগামীকাল থেকে মদের দোকান বন্ধ থাকবে, সেই কারণেই আমরা দেখতে পাচ্ছি একেবারে সেই ঘোষণার সঙ্গে সঙ্গেই মানুষজন একেবারে মদের দোকানে তারা ভিড় করেছেন। প্রচুর মানুষ, একেবারে কাউন্টার, আমরা একেবারে কাউন্টার থেকে যদি দেখি, আমার চিত্র সাংবাদিক শুভেন্দুকে যদি বলি ক্যামেরাটা প্যান করে দেখাতে, তাহলে দেখতে পারবো যে মানুষের লাইন ক্রমশ লম্বা থেকে লম্বা হচ্ছে। তুমি দেখতে পাচ্ছ যে একেবারে মানুষজন একেবারে ভিড় করে তারা দাঁড়িয়ে রয়েছেন একেবারে মদের দোকানের সামনে, এবং সামাজিক দূরত্ব কার্যত শিখে আমরা দেখতে পাচ্ছি একেবারে গাদাগাদি করে মানুষ দাঁড়িয়ে রয়েছেন, একেবারে ভিড় করে দাঁড়িয়ে রয়েছেন। এবং একেবারে দোকান, এখানে দোকানের সামনে প্রচুর মানুষ এখানে জড়ো হয়েছেন এবং এখানকার যারা একদম ঠিক এই কারণেই লকডাউনের সিদ্ধান্ত, যাতে মানুষ সচেতন হন। তবে ধর্মতলায় কি শুধুমাত্র এই একই ছবি? হ্যাঁ বন্ধ, ওই জন্য একটু বেশি করে 45 মিনিট দেখতে পেলে যে যারা গ্রাহক তারা এসছেন, কেউ 45 মিনিট, কেউ 1 ঘন্টা, তারও বেশি এখানে লাইনে দাঁড়িয়ে রয়েছেন এবং লাইন ক্রমশ বাড়ছে, প্রচুর মানুষের ভিড় হচ্ছে। কেউ হাতে অর্থাৎ সবজির বাজারে নয়, মদের দোকানের সামনেও টানা 45 মিনিট লাইন দিয়ে গ্রাহকরা সেখানে অপেক্ষা করছেন কেনার জন্য। পাশাপাশি সল্টলেকেও সেই একই ছবি ধরা পড়লো। সল্টলেকে দাঁড়িয়েছে এবং সল্টলেকে যে মদের দোকানের সামনে দাঁড়িয়ে সেই ছবিটা তোমার প্রথমে একবার দেখাবো। সামনের দিকে যেহেতু ভিড়টা দেখানোর চেষ্টা করবো, লম্বা লাইন, ক্যামেরা লেন্স দিয়ে যদি দেখায় আমি উল্টো দিকের পুরো চিত্রটি পুরোপুরি হয়তো দেখানো যাবে না, এতটাই লম্বা লাইন। যেহেতু সরকারের পক্ষ থেকে যখন ঘোষণা করা হয়েছে তারপর থেকেই এইভাবেই কিন্তু মদের দোকানে লম্বা লাইন শুরু হয়েছে এবং মদ কেনা কিন্তু হিড়িক পড়ে গিয়েছে। একজন ব্যক্তি, যার সঙ্গে আমি কথা বলবো, যে এখনো পর্যন্ত 8 ঘন্টার বেশি সময় ধরে কিন্তু মদের দোকানে লাইন দিয়ে দাঁড়িয়ে আছে, কিন্তু এখনো পর্যন্ত কিনতে পারি শেষ পর্যন্ত। কতক্ষণ আপনি দাঁড়িয়ে আছেন লাইন দিয়ে? আধা ঘন্টার উপরে তো হয়ে গেল। কতগুলো একসঙ্গে এখন নেবেন, যেহেতু বন্ধ অনেক দিন? 15 দিনের না, 30 দিনের জন্য নেব, কন্টিনজেন্সি ভেবে। যারাই লম্বা লাইনে দাঁড়াবে তারা কিন্তু শেষমেশ দেওয়া হবে মত, এমনটাই কিন্তু জানাচ্ছে। ক্যামেরায় অনেক প্রথমের সঙ্গে অনুজ চক্রবর্তী, নিউজ 18 বাংলা, কলকাতা। আর এই নিয়ে স্বাভাবিকভাবে রাজ্য রাজনীতিতেও সমালোচনা, অভিযোগ, পাল্টা অভিযোগ চলছে। তৃণমূল সাংসদ সৌগত রায় কি বলছেন এবং বিজেপি নেতা শ্রমিক ভট্টাচার্যই বা কি বলছেন, শুনুন। সরকার অনেক ভাবনা চিন্তা করেছে, একদম ফুল লকডাউন যে করেনি তার এটাই তো কারণ, যাতে ইকোনমিক অ্যাক্টিভিটি বন্ধ না হয়, মানুষের রুজি রোজগারের ব্যবস্থা হয়। কিন্তু যখন সরকার শপথ নেবার পর এই 1 সপ্তাহে 4 তারিখ থেকে 15 তারিখ পর্যন্ত দেখা গেল যে শৃঙ্খলটা ভাঙছে না, তখন সরকারকে কিছু কড়া ব্যবস্থা নিতে হয়েছে। অতর্কিত কিন্তু সময় উপযোগী ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আমরা একটু বিস্মিত, কারণ অতীতে মুখ্যমন্ত্রী লকডাউন নিয়ে তার মতামত জানিয়েছিলেন। কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে বলা হয়েছে যে শেষ পদক্ষেপ লকডাউন। ইতিমধ্যেই ভারতবর্ষের বিভিন্ন রাজ্য লকডাউনের পথে হেঁটেছে। করোনা প্রতিরোধে এবং সংক্রমণ কমাতে আমাদের রাজ্য লকডাউনে গেছে। আমরা এই লকডাউনকে স্বাগত জানাচ্ছি। এই লকডাউন কতটা রাজনৈতিক এবং কতটা মানুষের স্বাস্থ্যের কথা মাথায় রেখে করা হয়েছে, বিশেষ করে সময় এবং দিন, তা হয়তো ভবিষ্যৎ প্রজন্ম সেটা নিয়ে আলোচনা করবে। এবার মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য গুরুত্বপূর্ণ খবর, যে জুনে যে পরীক্ষা হওয়ার কথা ছিল সেই মাধ্যমিক পরীক্ষা তো হচ্ছেই না, তার পাশাপাশি উচ্চ মাধ্যমিক পরীক্ষাও হচ্ছে না। আজ এই কথা ঘোষণা করে দিয়েছেন মুখ্য সচিব আলাপন বন্দ্যোপাধ্যায়। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি সোমরাজ। সোমরাজ, সেক্ষেত্রে শিক্ষা দপ্তর এই মুহূর্তে কি চিন্তা ভাবনা করছে এই পরীক্ষায়?
দেখো, প্রথমত মধ্যশিক্ষা পর্ষদ ও উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ দুয়ের তরফে ইতিমধ্যে নির্দেশিকা জারি করে জানিয়ে দেওয়া হয়েছে জুন মাসে পরীক্ষা হবে না, আপাতত পোস্টপোন বা স্থগিত করা হয়েছে। পরবর্তী পরীক্ষার সময় টাইম টু টাইম অর্থাৎ সময় মাফিক জানিয়ে দেওয়া হবে। এবারে প্রশ্ন আসে শিক্ষা দপ্তর কি ভাবনা চিন্তা করছে। শিক্ষা দপ্তরের তরফে যেটা জানা যাচ্ছে যে সোমবার যেহেতু শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু দায়িত্ব নেবেন দপ্তরে এসে, ইতিমধ্যে তিনি বিকেলে ওই দিন সাংবাদিক সম্মেলন করবেন। অর্থাৎ সেক্ষেত্রে মনে করা হচ্ছে সোমবারে এটা স্পষ্ট হবে যে এই পরীক্ষার ভবিষ্যৎ কি, অর্থাৎ এবারের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের ভবিষ্যৎ কি, তারা সোমবার কিছুটা হলেও স্পষ্ট হতে পারে, অন্তত সেরকমটাই মনে করা অর্থাৎ হচ্ছে। সোমবার পরীক্ষার্থীদের কাছে একটা স্পষ্ট ধারণা হতে পারে যে কবে পরীক্ষা হবে, কিভাবে তা করা হবে, সেই সমস্ত বিষয় সোমবার হয়তো জানা যেতে পারে। অনেক ধন্যবাদ সোমরাজ। জুন মাসে কোনো পরীক্ষা হবে না, মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক। জুন মাসের প্রথমার্ধে মাধ্যমিক পরীক্ষার দিনসূচি স্থির ছিল, জুন মাসের দ্বিতীয়ার্ধে উচ্চ মাধ্যমিক পরীক্ষার দিনসূচি স্থির ছিল। কিন্তু আজ যে ঘোষণা হলো কিছু কিছু কাজকর্ম থেকে আমরা বিরত থাকব বলে যেটা স্থির হলো, তার ফলে আয়োজন প্রভৃতিতে সময় লাগবে। জুন মাসে ওই পরীক্ষাগুলি হবে না। শিক্ষা দপ্তর সংশ্লিষ্ট পর্ষদ বোর্ড কাউন্সিলের সঙ্গে কথা বলে যথাসাধ্য রিজনেবল টাইম ফ্রেম পরে করে দেবেন। ছাত্রছাত্রী এবং অভিভাবকদের উদ্বিগ্ন হওয়ার প্রয়োজন নেই। দে উইল বি গিভেন রিজনেবলি ওয়েল টাইম নোটিফিকেশন ইন ডিউ টাইম। করোনায় লাগাম পাড়াতে রাজ্যে লকডাউনের সিদ্ধান্ত তো নেওয়া হয়েছে, কিন্তু ইতিমধ্যে যে অক্সিজেনের চাহিদা তৈরি হয়েছে সেই চাহিদা যোগানের জন্য অক্সিজেন প্লান্ট তৈরির ভাবনা চিন্তা। রাজ্যে আরো অক্সিজেন প্লান্ট তৈরি করা হবে। বিস্তারিত জানবো, আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি অভিজিৎ চন্দ্র। একদমই যে পরিস্থিতি গোটা রাজ্য জুড়ে করোনা সংক্রমণের যেভাবে ঊর্ধ্বমুখী হার, তাতে অক্সিজেনের চাহিদা বহু ক্ষেত্রে এখানে যে প্রচুর পরিমাণে অক্সিজেন লাগছে, সেই কারণে রাজ্যের 25টি সরকারি মেডিকেল কলেজ এবং সুপার স্পেশালিটি হাসপাতাল এই নিয়ে মোট 35টি অক্সিজেন প্ল্যান্ট তৈরির সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। এবং এই অক্সিজেন প্ল্যান্টগুলি তৈরির দায়িত্ব দেওয়া হয়েছে জনস্বাস্থ্য ও কারিগরি দপ্তরকে, এবং যেটা স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকেই এই অক্সিজেন প্ল্যান্ট তৈরির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে কিন্তু যেহেতু স্বাস্থ্য দপ্তরে প্রচন্ড ব্যস্ত এই করোনা সংক্রমণের সময়, সেই জন্য দ্রুত গতিতে যুদ্ধকালীন প্রস্তুতিতে এই প্ল্যান্ট তৈরি করার দায়িত্ব দেওয়া হয়েছে জনস্বাস্থ্য ও কারিগরি দপ্তরকে। আগামী জুন মাসের মধ্যে যদি এই প্ল্যান্টগুলো চালু করা যায়, তার জন্য কাজ শুরু করা হচ্ছে এবং 50 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে জনস্বাস্থ্য কারিগরি অধিকারী দপ্তরকে। মোট 35টি প্ল্যান্ট এবং 25টি সরকারি মেডিকেল কলেজ এবং সুপার স্পেশালিটি হাসপাতালে এটা গড়ে তোলা হবে। ধন্যবাদ।